সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। ক্রিকেট ভূগোলে ফিরছেন বাংলাদেশের নিশান সাকিব আল হাসান। উইকেটে ভুল শট খেলার মতোই ক্রিকেট জীবনে একটা বাজে শট খেলতে গিয়েই ৩৬৫ দিন ২২ গজের বাইরে ছিলেন এই অলরাউন্ডার। ভক্তরাও খেলারই মেজাজেই মেনে নিয়েছিলেন তার সেই ভুল শট খেলাটি। আর তাই যুবরাজ সাকিব যখন ফিরছেন তখন গ্যালারি শূন্য হলেও ক্রিকেট ভক্তদের উল্লাসে মুখর ক্রীড়াঙ্গন। এ নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ক্রিকেট যুবরাজের প্রত্যাবর্তন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন নাইমুর রহমান দুর্জয়, পরিচালক বিসিবি। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন মোহাম্মদ সালাউদ্দিন, ডিরেক্টর অফ কোচিং গাজী গ্রুপ, এবং খালেদ মাসুদ পাইলট, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। শেষ হলো সাকিবের নিষেধাজ্ঞা। সব ধরনের ক্রিকেটে ফিরতে আর কোনো বাধা থাকছে না অলরাউন্ডারের। অধীর আগ্রহে দেশ বিদেশের ভক্তরা। বর্তমান সাবেক ২১ এমপির অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক। প্রমাণ হলে সাজার পাশাপাশি খোয়াতে হবে পদ। নৌ কর্মকর্তা হত্যা চেষ্টা মামলায় ৩ দিনের রিমান্ডে এমপি পুত্র ইরফান। আমন মৌসুমে কৃষকের কাছ থেকে নামমাত্র ধান কিনবে সরকার। ১ টাকা বাড়িয়ে মিলারের কাছ থেকে কেনা হবে গতবারের দ্বিগুণ চাল। কৃষক নয়, লাভবান হবেন মিলার, বলছেন সংশ্লিষ্টরা। কিশোরগঞ্জে ৭ বছরের মেয়েকে গৃহকর্মীর কাজে দেওয়ার ২ মাসের মাথায় ফিরল লাশ হয়ে, শরীরে ক্ষত চিহ্ন। বাবা মা হতবাক, অভিযুক্ত দম্পতি গ্রেফতার। এবং মায়ের গোসল করতে যাওয়ার সুযোগে ৫ মাসের মেয়ে শিশু নিয়ে লাপাত্তা প্রতিবেশী নারী। একদিন পেরোলেও হদিস পায়নি পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম ক্রিকেট যুবরাজের প্রত্যাবর্তন। ১ বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সাকিবের আজকে। তো এই নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং আমাদের সঙ্গে এই আলোচনার জন্য যারা যুক্ত আছেন তারা সকলেই ক্রিকেটার এবং ক্রিকেট কোচিং তারা করান। নাইমুর রহমান দুর্জয় এমপি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা বলছি যে ক্রিকেট যুবরাজের প্রত্যাবর্তন। বলা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট শুধু নয়, বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটের ব্র্যান্ড সাকিব। তো সাকিব যখন ১ বছরের নিষেধাজ্ঞায় পড়েন, তখনও নিশ্চয়ই আপনারা যারা সিনিয়র খেলোয়াড় ছিলেন এবং এখন বিসিবিতে আছেন, আপনারাও নিশ্চয়ই কষ্ট পেয়েছিলেন। এখন ফিরছেন, যারা ভক্ত সমর্থক আছেন তাদের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আপনারাও আনন্দিত। অফকোর্স, এটা তো একটা ভালো নিউজ আমাদের সবার জন্যই। সাকিবের মতো একজন প্লেয়ার এতদিন টিমের বাইরে বা ক্রিকেটের বাইরে ছিল, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই একটা ব্যাড নিউজ ছিল। আবার ওর কামব্যাকটাও আমরা অবশ্যই অনেক অবাক হয়েছিলাম যে এই ধরনের একটা নিউজ আসাতে। বাট লাকিলি যে করোনা ভাইরাসের এই কোভিড-19 সিচুয়েশনে আমাদের ম্যাচ কম খেলতে হয়েছে, সেদিক থেকে বাংলাদেশ ক্রিকেট বা সাকিব দুই পক্ষই লাক ফেভার তাদের পক্ষে ছিল। তো এটা একটা ভালো নিউজ যে সাকিব কামব্যাক করছে। আমরা আবার সাকিবের সার্ভিস পাবো, সাকিব আবার আমাদের দর্শকদের পারফরমেন্স উপহার দিয়ে আবার দেশকে আনন্দিত করবে। সবাই আবার আমরা সেই পুরনো সাকিবকে, যদিও এতদিন বাইরে থাকা একটা ডিফিকাল্ট প্লেয়ারের জন্য, তারপরেও সাকিবের মতো ট্যালেন্টেড প্লেয়ার অবশ্যই তাড়াতাড়ি কামব্যাক করবে। জি, ধন্যবাদ দুর্জয় ভাই, আমাদের সঙ্গে থাকেন। বলেছি পাইলট ভাই এবং আমাদের সালাউদ্দিন ভাই আছেন। পাইলট ভাই, শুনছিলেন যে কথা বলছিলেন আমাদের নাইমুর রহমান দুর্জয় ভাই যে সাকিবের ফেরাটা সবার জন্যই স্বস্তির। তো আপনি একজন সাবেক প্লেয়ার হিসেবে একটু আপনার কাছ থেকেও জানতে চাই, আসলে প্রতিক্রিয়া তো একই ধরনের হবে, আমরা সবাই আনন্দিত, তারপরেও যদি কিছু বলেন। না, অবশ্যই দুর্জয় যেটা বললেন, যেটা অবশ্যই আমাদের জন্য অনেক ভালো একটা দিক যে সাকিব ব্যাক করছে। আ আ আমি বলব খুবই লাকি, যে দুর্জয় বলছিলেন একটু আগে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সাকিব দুজনে লাকি যে এইজন্য যে ১ বছরের হয়তো নিষেধাজ্ঞা ছিল, বাট এই সময়টাতে এমন বেশি খেলা ছিল না। পুরো সময়টাই আল্টিমেটলি কোনো আমাদের প্লেয়াররা কিন্তু ওরকম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারে নাই। ধরে রাখতে হবে, দেখেন পজিটিভ ওয়েতে নেই যে একটা বছর হয়তো আ হয়তো যেকোনো মানুষের চলার পথে অনেক সময় খেলার পথে বা প্রফেশনালিতে আপনি যখন চলতে থাকেন, হয়তো অনেক সময় ব্রেকের দরকার হয়। ঠিক ওইভাবে যদি নিই যে না, একটা সময় একটা বছর তার একটা ব্রেক গেছে, আবার রিস্টার্ট। এবং সাকিবের মতো প্লেয়ার, অসাধারণ প্লেয়ার, আমি বলব যে তার যে পারফরম্যান্স, তার যে কন্ট্রিবিউশন বাংলাদেশ টিমের জন্য, সেই আশাতে আমার মনে হয় যে বাংলাদেশ টিম আবারও সুন্দর একটা স্ট্রং একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। এবং আমি সিওর যে যারা
ড্রেসিং রুম শেয়ার করবে, বিশেষ করে ইয়াং স্টাররা। অনেকেই আমাদের এখানে অনেক ভালো, ভালো প্লেয়ার আছে। মুশফিক, মাহমুদুল্লাহ, ধরেন তামিমের মতো অনেক খেলোয়াড় আছে। সাকিবও তাদের মধ্যে একজন অন্যতম। আমার মনে হয় যে সাকিব সহ একটা বাংলাদেশ টিম আমার কাছে মনে হয় পরিপূর্ণ একটা বাংলাদেশ টিম মনে হয়। জি বালিল ভাই, একটু সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলে আবারও আসছি আপনার সঙ্গে। আচ্ছা, সালাউদ্দিন ভাইকে আমরা সংযোগটি হারিয়েছি, তো যুক্ত হওয়ার চেষ্টা করছি। দুর্জয় ভাই, এই যে আপনি যেটি বলছিলেন যে সাকিবের মতো চ্যাম্পিয়ন প্লেয়ার হয়তো ব্যাক করলে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়, 1 বছরের গ্যাপ, তো তারপরেও যে 1 বছর পরে সাকিব ফিরছেন, এই মুহূর্তে সাকিবের সামনে চ্যালেঞ্জগুলো কি হতে পারে? মূলত এই ধরনের ব্রেকে যেটা হয় যে ফিটনেস, আর ক্রিকেটের যেটা বলবো যে স্পেসিফিক্যালি বললে ক্রিকেটারের একটা রিদম থাকে, ফর্মের ব্যাপার থাকে, অফ ফর্মের ব্যাপার থাকে, যেটা রেগুলার টাচে না থাকলে পরে সেটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার মতো হয় অনেক সময়। কারণ হয়তো ফিটনেস ট্রেনিংটা সবাই করতে পেরেছে, জিম করতে পেরেছে, আউটডোর আমরা বোর্ড থেকে যেই প্রেসক্রিপশনগুলি বা গাইডলাইনগুলি, হেলথ গাইডলাইন বা ফিটনেস গাইডলাইন দেওয়া হয়েছিল সেগুলি মেনটেন করেছে আমাদের প্লেয়াররা। এক্সাম্পল হিসাবে আমি দিচ্ছি যে অনেক প্লেয়ার কিন্তু ফিটনেসের জন্য কিন্তু ততটা স্ট্রাগল করতে হয়নি, কিন্তু প্লেয়ারদেরকে রিদমে ফিরতে বা টাচে ফিরতে সেন্টার উইকেট ইজ এ ডিফারেন্ট বল গেম। আপনার ম্যাচ প্র্যাকটিসটা তো আরও কঠিন। কাজে সেই ম্যাচ প্র্যাকটিসটা যত এখন আমরা চেষ্টা করছি ডোমেস্টিক ক্রিকেট শুরু করার জন্য, তো সেই ডোমেস্টিক ক্রিকেটে যত তাড়াতাড়ি যে আগে যারা বেশি এক্সপিরিয়েন্স তাদের ইউজ করে যত তাড়াতাড়ি রিদমে ফিরতে পারবে, সেটাই আসলে দেখার বিষয়। এটাই মূল চ্যালেঞ্জ আসলে, ম্যাচ প্র্যাকটিস বা মাঠে সেন্টার উইকেটে প্র্যাকটিস করা, ওইখানে পারফর্ম করা, সেটাই মূল চ্যালেঞ্জ। তো এর জন্য আমি এক্সপেক্ট করি, কারণ সাকিব ইজ অ্যান এক্সাম্পল। কারণ দেখেন, ও ওয়ার্ল্ড কাপের আগে যেভাবে নিজেকে, ও কিন্তু জানতো কি ঘটতে যাচ্ছে ব্যাপারটা, তা ওই মেন্টাল প্রেশার নিয়ে ও যেভাবে নিজেকে ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপেয়ার করেছে, এটা কিন্তু যেভাবে পারফর্ম করেছে, তো টোটাল জিনিসটাই কিন্তু ও জানে ও নিজেকে কিভাবে তৈরি করতে হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে ওর প্রিপারেশনটা ভালো হবে। দুজো ভাই, যদি ধরেন সাকিব তো একটা বিষয়, আরেকটু যদি পেছনে ফিরি, 2000 সালে যখন আপনি টস করতে নামেন বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে, আজকে 2020 সাল, 20 বছর মাথায়, মানে তখন 2000 সালে আপনার স্বপ্নটা কেমন ছিল যে আজকে 20 বছরের মাথায় আমরা যেখানে আছি এরকম, নাকি এর থেকেও বেশি, নাকি আসলে কম? এখনকার কনটেক্সটটা আলাদা। আমাদের সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়। যেমন ধরেন, এখন একটা প্লেয়ার যখন খেলা শুরু করে বা যখন প্রফেশনাল ক্রিকেটে আসে বা একটা লাইমলাইটে আসে, তখন সে কিন্তু জানে যে তার সামনে টি-20 খেলবে বেশি, বা ওয়ান ডে প্রায়োরিটি দিবে না টেস্টে মনোযোগ দিবে। কিন্তু আমাদের সময় কিন্তু আসলে ছিল, ধরেন আবাহনী মোহামেডানের মতো বড় টিমে খেলা আমাদের ক্যারিয়ারের শুরুর দিকে, বা ন্যাশনাল টিমে খেলা। ন্যাশনাল টিমটা কোন ফরম্যাটে খেলবে, কারণ তখন আমরা কালে ভদ্রে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতাম বছরে 2-3টা, এশিয়া কাপই একমাত্র আমাদের ভরসা ছিল। সো এখন কিন্তু অনেক মানে গোল সেট করার অনেক অপশন থাকে প্লেয়ারদের। সো 20 বছরের সময় সেই টেস্ট স্ট্যাটাসের শুরুতে আমরা কিন্তু ক্যারিয়ারের শুরুতে তো আমরা চিন্তাও করতে পারি না যে আমরা টেস্ট খেলবো, সেই ধারণাটা ছিল না। আস্তে আস্তে আমরা আইসিসি ট্রফি 97-এ জিতার পরে, 99 ওয়ার্ল্ড কাপে ভালো করার পরে জিনিসগুলি সামনে আসছে। সো ওইখান থেকে আমাদের কিন্তু তাৎক্ষণিকভাবে টার্গেট সেট করতে হয়েছে বা গোল সেট করতে হয়েছে। এখন যেটা অনেক আগের থেকে প্লেয়াররা, ধরেন একটা স্টুডেন্ট যদি বিকেএসপিতে যায়, সে বিকেএসপি থেকেই কিন্তু সেট করতে পারবে যে বিকেএসপি শেষ করে বের হয়ে টার্গেটগুলো কি কি। আমাদের সামনে কিন্তু ওইভাবে ভিশন বা টার্গেট ওইভাবে ছিল না, বাট এখন অনেক প্রিপারেশনের অনেক জায়গা আছে, অনেক স্কোপ আছে, ফ্যাসিলিটিস অনেক বেশি, অনেক ফ্যাসিলিটিস পায়, ফিটনেস ট্রেনার, আপনার ফিল্ডিং কোচ, বোলিং কোচ, ব্যাটিং কোচ সব আলাদা আলাদা, আর হেড কোচ তো থাকেই। তো প্রত্যেকটা জায়গায় এখনকার প্লেয়ারদের গোল সেট করা যেমন ইজি। 20 বছরে আমরা খুব খারাপ করেছি সেটা আমি বলবো না, কারণ শুরুর থেকে একটা টেস্ট প্লেইং নেশনের জন্য 20 বছর যে খুব বেশি সময়। অনেক দেশের কিন্তু টেস্ট জিততেই 23 বছর লেগেছে, নিউজিল্যান্ডের। তো সেই ক্ষেত্রে আমরা বেশ এগিয়েছি, বাট ইমপ্রুভমেন্টের তো শেষ নেই, আরও কাজ করার জায়গা আছে আমাদের প্লেয়ারদের। যেমন ধরেন টেস্ট ক্রিকেটের প্রতি বা ফার্স্ট ক্লাস ডোমেস্টিক যখন ফার্স্ট ক্লাস হয় সেটার প্রতি সিরিয়াসনেস বাড়ানো, একই সঙ্গে যারা অর্গানাইজার আছি তাদেরও সেই সব জায়গায় ফ্যাসিলিটিস বাড়ানো, একাডেমিগুলিকে আরও শক্তিশালী করা,
কাজ বাকি আছে, বাট আমরা যথেষ্ট ভালো করছি, সেটা তো বলতেই হবে। জি, আমি আপনার কাছে আসছে একটা ফোন নিয়েছি, দর্শক আছেন লাইনে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে বলতেছি, আমার নাম রনা। জি, দুর্জয়ের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটি, যেহেতু সাকিবের নিষেধাজ্ঞা 1 বছর হয়ে যাবে, বাংলাদেশের পক্ষে একটা খুশির খবর, ক্রিকেটের অঙ্গনে একটা কি খুশির খবর এটা। পরবর্তী 1 বছর তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এই পর্যবেক্ষণের প্রেক্ষিতে আমাদের বিসিবির কি ভূমিকা থাকতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাকে ধন্যবাদ দুর্জয় ভাই। আমি ওই দিক থেকে শুনে তারপর আসছি। সালাউদ্দিন ভাই মনে হয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সালাউদ্দিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আমরা আলোচনা করছিলাম সাকিব আল হাসান ফিরছেন, সাকিব আল হাসানের সামনে এখন কি কি চ্যালেঞ্জ। দুর্জয় ভাই কিছুটা আলোচনা করেছেন। আপনি সাকিবকে কোচিং করিয়েছেন একেবারেই গোড়ার দিক থেকে। তো আপনার কাছে আমি কি মনে হয়, সাকিবকে আপনি প্লেয়ার হিসেবে খুব ভালোভাবে চেনেন, এই 1 বছর পরে ফিরে এই খেলার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য সাকিবের সামনে এখন কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ তো সারা জীবনই থাকবে। এজ এ প্লেয়ার তার সবসময় চ্যালেঞ্জটা থাকবে। বাট সাকিব, আমার মনে হয় যে এই 1 বছর ক্রিকেট না খেলতে পারলেও তার খুব বেশি সমস্যা হবে আমি মনে করি না। হুম। কারণ তার প্র্যাকটিসের ধরনটাই আসলে একটু অন্যরকম। সে যখন কোনো কাজ করে সেটা তার সামনে যে সিরিজ থাকে বা যে টুর্নামেন্ট থাকে সেভাবে সে আগায় এবং সেভাবে সে তার প্রিপারেশনটা নেয়। তো আমার কাছে মনে হয় না যে সাকিব যে এতদিন ক্রিকেট খেলে নেই, লাস্ট 1 মাসেও দেখলাম প্র্যাকটিস যখন করেছে, তো আমার কাছে খুব বেশি ক্রিকেটের যে স্কিল বা ট্যাকটিক্স এর ব্যাপারে যে দিকগুলো আছে সেগুলোতে আসলে তার কোনো সমস্যা নেই। হুম। ফিটনেসটা একটু পিছিয়ে ছিল। তো ফিটনেস এর ব্যাপারে সে অনেক মনোযোগী ছিল। তো আমার কাছে প্রতিবারই, আমি যতবারই দেখেছি সাকিব যখন খেলার বাইরে থাকে, যখন ফিরে আসে খুব ভালোভাবে আসে। তো আমি আশা করব যে এবারও সে আগের মতোই ভালো খেলবে। এই যে সাকিব আপনি বলছেন সালাউদ্দিন ভাই, যে যতবারই বাইরে থাকে ফেরত আসার সময় খুব ভালোভাবে আসে, এদিকে একটি কারণ যে সাকিব আসলে মনস্তাত্ত্বিকভাবে খুবই স্ট্রং। মানসিক ব্যাপার যেগুলো আছে, এটা আসলে সাকিব অন্য ৮-১০ টা প্লেয়ার থেকে একটু আলাদা। সে ভালো খেললেও যেরকম থাকে, খারাপ খেললেও সে একই রকম থাকে। হুম। মানে খুব বেশি মানসিকভাবে তার কোনো হেরফের হয় না এবং আমার মনে হয় যে খুব চ্যালেঞ্জ নিতে পছন্দ করে এবং খুব শক্ত মনের মানুষ। হুম। তো মানে কোনো কিছুতেই ভেঙে পড়ে না। তো এই ক্যারেক্টারটা আসলে অন্য ৮-১০ টা প্লেয়ার থেকে তাকে আলাদা করেছে। বাট মানসিক ব্যাপার গুলো আরেকটু, যেগুলো একটু মনে হয় যে সাকিব যে জিনিসগুলো সবচেয়ে বেশি তাকে মেন্টালি স্ট্রং করেছে, আমার কাছে মনে হয় যে সে ক্রিকেটটা খুব ভালো বুঝে এবং ক্রিকেটের কোন দিকগুলো তাকে আসলে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেই জিনিসগুলো সে খুব ভালোভাবে প্রিপারেশন নেয়। এই কারণে আসলে আমার মনে হয় যে এটাই তাকে আসলে মানসিকভাবে আরো বেশি শক্তিশালী করে। জি, সালাউদ্দিন ভাই ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে, আবার আপনার সঙ্গে যুক্ত হবো। পাইলট ভাই, দুর্জয় ভাইকে একটু আগে প্রশ্ন করেছিলাম যে দুর্জয় ভাই যখন 2000 সালে সে বাংলাদেশের হয়ে টস করতে নামেন, টেস্ট ক্যাপ পরে, তখনকার অনুভূতি একটু পিছনে ফেরি। সেই মালয়েশিয়ার মাঠে যখন আপনি সেই হাসিলুল হাসান শান্তকে নিয়ে কিলাত ক্লাব মাঠে দৌড়চ্ছিলেন আইসিসি ট্রফি জয়ের জন্য, তখন থেকে শুরু করে সেই 23 বছর আজকে বাংলাদেশ ক্রিকেট যেখানে দাঁড়িয়ে, তখনকার তুলনায় কিভাবে বিশ্লেষণ করবেন যে প্রত্যাশাটা কেমন ছিল তখন? না, তখন তো দুর্জয় বলছিলেন যে তখনকার প্রত্যাশা কিন্তু এক ধরনের, এখনকার প্রত্যাশা কিন্তু এক ধরনের। 23 বছর কিন্তু পেরিয়ে গেছে। হুম, হুম, তখন কিন্তু আমাদের আইসিসি চ্যাম্পিয়ন হওয়াটা খুব ইম্পোর্টেন্ট ছিল। বিকজ আমরা তখন কিন্তু, আমি বলব, নন টেস্ট প্লেইং কান্ট্রি ছিলাম। সাথে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতাম না। তো সেই 97 এর চ্যাম্পিয়নশিপ বা আমরা যখন আইসিসি খেলতে গেছি, তখন টার্গেট ছিল আমরা কি করে আইসিসি তে রেজাল্ট করব এবং পরবর্তী ওয়ার্ল্ড কাপটা খেলবো, সেটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এবং সেটা আমরা তখন সাকসেস হই। পরবর্তীতে যখন 2000 সালের টেস্ট স্ট্যাটাস পেলাম এবং টেস্ট খেললাম, এখন আমার মনে হয় যে ২টা-৩টা জেনারেশন কিন্তু অলরেডি পার হয়ে গেছে। আমার মনে হয় যে 2020 তে আমার কাছে মনে হয় যে আমরা নো ডাউট আমরা ইমপ্রুভ করেছি। বেশ কিছু ফরম্যাটে আমরা ইমপ্রুভ করেছি। বাট টেস্ট এরিনায় আমার কাছে মনে হয় যে আমরা আরো বেশি ইমপ্রুভ করতে পারতাম যদি আমরা আরেকটু বেশি মনোযোগ দিতাম। হুম। আমার মনে হয় যে চেষ্টা হয়তো ক্রিকেট বোর্ড করে যাচ্ছে। বাট আমাদের আরেকটু ডোমেস্টিকের ফার্স্ট ক্লাস গুলোর মান উন্নয়ন করলে আমার মনে হয় যে আমরা আরো বেশি ভালো রেজাল্ট পেতে পারতাম। আমাদের অনেক বেশ কিছু ভালো প্লেয়ার তৈরি মানে বলা যায় হয়েছে। হুম। সিনিয়র প্লেয়াররা বিশেষ করে। হুম। ইয়াং প্লেয়াররা বেশ অনেক ভুল করছে। তারা কিন্তু অনেক, আমি বলব, প্রুভেন প্লেয়ার আছে, ভালো পারফর্ম আছে। হুম। বাট ধারাবাহিকতাটার একটু ঘাটতি আছে। সেই ধারাবাহিকতাটা আমার মনে হয় যে খেলতে তৈরি হবে এবং সাথে নিজেদেরকেও শিখতে হবে, খেলোয়াড়দেরকে নিজেকেই। আমার মনে হয় যে সেই ক্ষেত্রে আমাদের আরেকটু বেশি মনোযোগী হওয়া উচিত যে ডোমেস্টিক ক্রিকেটটাকে আরো কি করে আরো স্ট্রং করা যায়। তখনই আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আরো পারফর্ম করা সহজ হবে। জি,
পাইলট ভাই ধন্যবাদ আপনাকে। দুজো ভাই, এই যে প্রশ্নটি দর্শক করেছে তার উত্তর আমি আপনার কাছ থেকে নেব। তো তার আগে আপনার যেখানে আলোচনাটি শেষ করেছিলেন, যেটি বলছিলেন যে তখন একরকম চ্যালেঞ্জ ছিল, 20 বছর আগে বলি কিংবা 23 বছর আগেই বলি, কিংবা এখনকার যদি আমি সুযোগ সুবিধার কথাও চিন্তা করি, এখন আমাদের ক্রিকেটাররা যে ধরনের সুযোগ সুবিধা পায়, আমাদের অবকাঠামো থেকে শুরু করে ইত্যাদি যেসবগুলো বেড়েছে, তখন এরকম ছিল না। আপনারা নিজেরাই মাঠে পানি নিয়ে যেতেন, বালতিতে করে পানি খেতেন। তো সেই জায়গাটাতে এখন যখন এখানে এসেছে, আপনারা পূর্বসূরি হিসাবে এক ধরনের আত্মতৃপ্তি আপনাদের মধ্যে কাজ করে না? অবশ্যই। দেখেন, কিছু এক্সাম্পল আছে, যেমন ধরেন আমাদের ফ্যাসিলিটিসের কথা যদি বলেন, আপনি নিজেও বলেছেন যে আমরা বালতিতে করে পানি খেতাম। এটা তখনকার বোর্ডের যেই সামর্থ্য ছিল তখন, বা ক্লাবের সামর্থ্য যেরকম ছিল। এখন যেমন ধরেন প্রত্যেকটা ক্লাবে, ঢাকায় ম্যাক্সিমাম ক্লাব, অলমোস্ট সব ক্লাবই বলবো যে পেছনে একটা বড় কর্পোরেট হাউস আছে। তো এরা সিরিয়াসলি ব্যাক করে ক্লাবগুলিকে। আমাদের সময় কিন্তু ওই চাঁদা তুলে ডোনেশনের, মানে বিভিন্ন জায়গায় ডোনেশনের জন্য ছোট ছোট ডোনেশনের ভিতরে ঘুরতে হতো। ইভেন বোর্ডকেও কিন্তু ওই বোর্ডে যারা বড় অফিসিয়াল ছিল তারা বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চালাতো। আইসিসির ফান্ডটা কিন্তু আমরা 97-এর পর থেকে সেটা একটা ভালো ফিগারে পাওয়া শুরু করেছে। তো এই জিনিসগুলি তো সময়ের সঙ্গে সঙ্গে এসছে। তো এইগুলি নিয়ে আসলে আফসোস না, খুশি লাগে যে হ্যাঁ আমাদের সময় ছিল না, এখন পাচ্ছি। বিশেষ করে এই সরকারের কথা বলতে হয় যে সিলেটে ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধনের দিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে জিজ্ঞেস করলেন কি খুব আফসোস হয়, কারণ উনি জানেন যে জিনিসগুলি ছিল। কারণ আমরা যখনই ওনার কাছে যাওয়ার সুযোগ পেতাম, উনি ওই সময় প্রধানমন্ত্রী থাকাকালীন আমরা গিয়ে মাঠের দাবি করতে হতো। আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামটাকে ভাগাভাগি করে এক সিজন ফুটবল, এক সিজন ক্রিকেট। এখন মাঠের অপ্রতুলতা নাই, আমাদের প্রত্যেকটা ডিভিশনে ভালো ভালো স্টেডিয়াম হয়ে গিয়েছে। তো আমাদের আফসোস না, আমরা এখন হচ্ছে, এখনকার প্লেয়াররা ভালো খেলবে সেটা আমরা এক্সপেক্ট করি। ফ্যাসিলিটিস, আমরা যারা বোর্ডে আছি আমরা চাই ক্রিকেটারদের সুযোগ সুবিধা আরো বাড়ুক। তো আরো বাড়বে, আমাদের আরো কিছু প্ল্যান আছে যে নিজেদের জায়গা কিনে আরো মাঠের ইয়ে করা, যে মানে শুধুই যে বড় গ্যালারি হতে হবে বা বড় পরিসরের হতে হবে তা না, খেলার জন্য যেই ফ্যাসিলিটিসগুলি দরকার। আগে আমাদের সময় ধরেন আমরা একটা মাঠে সে চিটাগংয়ে খেলবো, আমরা জানি না চিটাগংয়ের উইকেট কেমন, বা ঢাকারই সব সময় খেলছি, কালকে জানবো না একটা উইকেটের ক্যারেক্টার কেমন হবে। এখন কিন্তু 3 দিন আগের থেকে আমাদের প্লেয়াররা জানে, বোলাররা, ব্যাটসম্যানরা সবাই জানে যে উইকেটের ক্যারেক্টার কি হবে। 7 দিন আগের থেকে জেনে যায় যে এই উইকেটটা এই টাইপের হবে। ইভেন ডোমেস্টিক ক্রিকেটেও আমরা প্রেডিক্ট করতে পারি যে কোন উইকেটে খেললে কেমন বিহেভ করবে। তো এই ফ্যাসিলিটিসগুলি বেড়েছে। আর ফার্স্ট ক্লাসের ব্যাপারে যদি বলেন, আমি বলবো যে আসলে জাতিগতভাবে আমরা একটু ওয়ান ডে ক্রিকেট ঘেঁষা, রাইট। হ্যাঁ, সবাই একটু 50 ওভারের খেলার দিকে বেশি মনোযোগী। আমাদের প্লেয়ার, অর্গানাইজার সবাই এটাতে কমফোর্ট ফিল করে। আর যার কারণে আমি মনে করি যে টি-20 এবং টেস্টে আমরা ততটা ভালো করতে পারছি না। কিন্তু একটা জিনিস আসলে প্লেয়ার, সমর্থক, অর্গানাইজার সবাইকেই ফার্স্ট ক্লাসের দিকে একটু মনোযোগী হতে হবে, লঙ্গার ভার্সনের দিকে। কারণ ওই ফরম্যাটটা ভালো খেললে সব ফরম্যাটে ভালো খেলা যায়। এবং যার দেশের ফার্স্ট ক্লাস ডোমেস্টিক ক্রিকেট যত স্ট্রং, তারা টিম হিসেবেও কিন্তু ততটা স্ট্রং। এই জিনিসটা মাথায় রেখে আসলে আমাদের সবাইকেই এই কাজ করা উচিত, এবং প্লেয়ারদেরও আন্তরিকতা এবং ইন্টারেস্ট লঙ্গার ভার্সনের দিকে আরেকটু বাড়ার প্রয়োজনীয়তা আমি বোধ করি। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা ডোমেস্টিক ফার্স্ট ক্লাস ক্রিকেটে ন্যাশনাল প্লেয়ারদের বা সিনিয়র প্লেয়ারদেরকে পেতে অনেক কষ্ট হয়। এই যে দর্শক যে প্রশ্নটি করেছেন দুর্জয় ভাই, যে বিসিবির এখন কি ভূমিকা, যে আগামী 1 বছর যে পর্যবেক্ষণে থাকবেন সাকিব? আসলে বিসিবির পর্যবেক্ষণ করার তেমন কিছু নাই এই ব্যানের বিষয়ে। কারণ এই বিষয়গুলি যখন অ্যান্টি করাপশন ইউনিট, আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট যখন কারো ভিতরে কোনো সন্দেহ করে, ওই প্লেয়ারের সঙ্গে যখন, প্লেয়ার বলবো না, শুধু অর্গানাইজার হতে পারে, যে কোনো বুকি হতে পারে, ক্রিকেট সংশ্লিষ্ট যে কেউ, হ্যাঁ, এই বেটিং সংক্রান্ত জিনিসে কারো প্রতি যদি কখনো ইনভেস্টিগেশন করে, এটা কিন্তু বোর্ড বা আইসিসির অফিসিয়ালদের সঙ্গেও কিন্তু শেয়ার করে না। এটা টোটালি ইন্ডিপেন্ডেন্ট একটা ইউনিট আইসিসির। তো সেই ব্যাপারে কিন্তু ওরা ইনভেস্টিগেশনে কি পেয়েছে কোনো কিছু কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করবে না, করেও নাই। আর একটা জিনিস ওরা যেটা করে, শুধু ওই প্লেয়ারকে, তার এক্সপিরিয়েন্স, প্লেয়ার কেন করেছে, ওই ভুলটা কেন করলো। যেমন সাকিবের ক্ষেত্রে 2টা জিনিস আছে। সাকিব
এর আগে কিন্তু যখন অনেক আগে একবার অফার পেয়েছিল তখন কিন্তু সে ইনফর্ম করেছিল, কিন্তু সঙ্গে এইবার জানিয়েছিল। ইনফর্মটা করে নাই। তো এই জিনিসগুলি যখন হয়, এই এডুকেশনগুলি আইসিসি কিন্তু এই যারা এই ধরনের শাস্তি ভোগ করে তাদেরকে দিয়ে পরবর্তীতে কাজ করায়, আরো তাদের হেল্প নেয় বা তাদেরকে কাউন্সিলিং করায়, অন্য প্লেয়ারদেরকে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যায়। যদিও এখন সেটা সম্ভব হয় নাই এই কোভিড-19-এর কারণে, বাট পরবর্তীতে অ্যান্টি কারাপশন ইউনিট সাকিবকে নিয়ে কি কাজ করবে সেটা তাদের ব্যাপার। আর আমরা বোর্ড থেকে যেটা করব যে সাকিবকে তাড়াতাড়ি কামব্যাক করানোর জন্য বা ওর প্র্যাকটিস ফ্যাসিলিটি, যেহেতু এতদিন বোর্ডের সঙ্গে সম্পর্ক রাখতে পারেনি, সেই ক্ষেত্রে ওর তাড়াতাড়ি কামব্যাকের জন্য, ভালো কামব্যাকের জন্য যেটা আমাদের হেল্প করা দরকার, যেই সাপোর্ট দেওয়া দরকার, আমরা সেটা এনশিওর করব। জি, ধন্যবাদ। আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হচ্ছি। একটু পাইলট ভাই, এর আগের আলোচনায় আপনি বলছিলেন যে এই যে আমাদের পঞ্চপাণ্ডবের কথা, সাকিব, তামিম কিংবা মাহমুদুল্লাহ, মুশফিক, মাশরাফি। তো মাশরাফি তো এখনো পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিকভাবে অবসরে যাননি, কিন্তু আমরা মোটামুটি ধরে নিচ্ছি তিনি ক্যারিয়ারের শেষের দিকে আছেন। সাকিব সহ অন্যরা যারা আছেন, এর পরের, অর্থাৎ এই পঞ্চপাণ্ডব যদি বলি, এর পরের পাইপলাইনটা আপনি কিরকম দেখেন পাইলট ভাই? না, পাইপলাইনে আমি বলব যে ভালো প্লেয়ার আছে নিঃসন্দেহে। অনেক, অনেক ভালো, ভালো প্লেয়ার আছে। যেমন সৌম্য সরকার বলেন, আফিফ বলেন, ইমরুল কায়েস, অনেকেই কিন্তু ভালো প্লেয়ার আছে। বাট ধারাবাহিকতাটা খুব ইম্পোর্টেন্ট। আমি যেটা ১ম এ বলেছি, আমাদের এই ৫ জন কিন্তু খুব ধারাবাহিকতা ছিল এবং এখনো আছে তাদের। সেই জায়গা থেকে আমাদের যে প্লেয়ার গুলো আছে, আপনি যদি সৌম্য সরকারের মাঝে, মাঝে যে সুন্দরগুলো ৪০ রান বা ৫০ রানের একটা ইনিংস, বাট এটা হয়তো দেখা গেল যে ৫ ম্যাচে বা ৪ ম্যাচে একটা ম্যাচে খুব একটা অসাধারণ ব্যাটিং করছে। বাট এটা যখন আপনার ১০ টা ম্যাচের মধ্যে ৭ টা ম্যাচে করবে, তখন এই টিমটাই কিন্তু আপনার সুন্দর দেখতে ভালো লাগবে। আ কারণ প্রত্যেকটা সময় তো সিনিয়র প্লেয়াররা পারফর্ম করবে না। কখনো, কখনো আপনার আমি বলব যে হেল্প লাগে, যে কম্বিনেশন লাগবে একটা সুন্দর, যে সবারই ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স দিয়ে আপনার একটা সুন্দর কালেক্টিভ পারফরম্যান্সটা আসবে। আমাদের এই জায়গাতে একটু ঘাটতি আছে। সেই জায়গাগুলো যদি আমরা ইমপ্রুভ করতে পারি, তাহলে আমাদের কিন্তু আমাদের টিম অনেক ভালো টিম। এবং বিশেষ করে আমি বলব ওয়ান ডে এবং টি-টোয়েন্টির জন্য আমরা কিন্তু খুব একটা ভালো দল। যেকোনো দলকে হারাবার মতো আমাদের সেই স্ট্রেংথ আছে। টেস্ট এই নয়, আমার কাছে মনে হয় আমাদের অনেক এখনো হার্ড ওয়ার্ক করতে হবে। বিশেষ করে আমাদের বোলার, আমার মনে হয় যে ভালো স্পিনার বলেন, ভালো ফাস্ট বোলার বলেন, যারা কিনা উইকেট নেবার মতো উইকেট টেকিং বোলার আমাদের ঘাটতি আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে চর্চা করলে কেন হবে না? আমার মনে হয় যে ফার্স্ট ক্লাসের দিকে একটু যদি মনোযোগী হতে পারি, সেই জায়গাগুলোতে যদি আমরা এনকারেজ করতে পারি, ২ টা ব্যাপার হতে পারে। যে কিছু, যেমন ফার্স্ট ক্লাস যারা খেলেন তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি কিন্তু অনেক, আমি বলব যে খুব একটা কিছু ক্ষতিগ্রস্ত হয়। যারা টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবে তারা অনেক লাভবান হচ্ছে। এখনকার কনসেপ্টে কিন্তু আল্টিমেটলি টি-টোয়েন্টি কনসেপ্টে চলে গেছে সবাই। বিকজ বিপিএল খেলছে বা বিভিন্ন রকম ফরম্যাটের খেলা খেলছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ফার্স্ট ক্লাসকে আরেকটু বেশি এনকারেজ করা যাবে। মার্কেটিং, টি-টোয়েন্টি দিয়ে আপনি মার্কেটিং করবেন, আর্ন করবেন, ক্রিকেট বোর্ড বড়লোক হবে। বাট সাথে আমাদের মেইন যে ক্রিকেটের যে কালচারটা, টেস্ট ম্যাচ, সেই জায়গাতে ডেভেলপ করতে হলে আমাকে এখানে বেশি পরিমাণ মনোযোগী হতে হবে। তাহলে আমার মনে হয় যে, এবং আমাদের বিশেষ করে আমি বললাম যে যারা আমি বলব যে মিড এজ গ্রুপে, মানে যারা এখনো মাঝখানে আছেন, লিটন দাস অসাধারণ প্লেয়ার। আপনি যদি লিটন দাসের ব্যাটিং দেখেন কয়েকটা ম্যাচে, কি সুন্দর ব্যাটিং করবে। কিন্তু এই পারফরম্যান্সটা একটু ধারাবাহিক হলে আমার মনে হয় যে টিমটা সুন্দর আরো স্ট্রং হবে। জি, পাইলট ভাই, আরেকটা বিষয় আমি দুর্জয় ভাইয়ের কাছ থেকেও জানতে চাইবো, তার আগে আপনার কাছে জেনে নেই। এই যে ধরেন দুর্জয় ভাই বলছিলেন যে আমরা একটু জাতিগতভাবেই দর্শক বলি, আবার অন্যান্যদের কথা বলি যে একটু ওয়ান ডের দিকে বেশি মনোযোগী। তো এটির কি কারণ বলে আপনার কাছে মনে হয়? একটি বিষয়। আবার আরেকটি বিষয়, আপনি দেখবেন যখন বাংলাদেশ কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে, সেটি হোক মিরপুরে কিংবা দেশের অন্য কোনো জায়গায়, মাঠে দর্শক উপচে পড়ে, কিন্তু আপনার এই যে ঘরোয়া ক্রিকেটে দর্শকের উপস্থিতি অতটা হয় না। আগে যেরকম ধরেন আবাহনী, মোহামেডান বলি কিংবা অন্য বড় দলের ম্যাচগুলোতে যেরকম হতো, এরকমটা হয় না তারকা প্লেয়াররা থাকলেও। তো এটিও কি একটি কারণ কিনা যে আপনার ওই যে আমরা যেটি বলছি যে আমরা ডোমেস্টিককে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে পারছি না, এগুলোর পিছনে? না, ২-৩ টা কারণ আছে। সময়ের সাথে, সাথে কিন্তু আপনার চেঞ্জ হয়েছে আমার কাছে মনে হয় যে, একটা সময় কিন্তু আপনি যদি দেখেন টিভিতে তেমন লাইভ টেলিকাস্ট ম্যাচ আমরা দেখতে পারতাম না। আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশে তেমন দেখতে পারতাম না। তো এখন প্রচুর পরিমাণে মাঠে বসে থেকে বাংলাদেশী মানুষরা কিন্তু মাঠে বসে থেকে মিরপুরে অনেক খেলা দেখছে। চিটাগাং এ বসে থেকে খেলা দেখছে। ইন্টারন্যাশনাল এবং গ্রেট, গ্রেট প্লেয়ারদের খেলা দেখছে। এটার কারণেই কিন্তু আপনি আল্টিমেটলি ডোমেস্টিকে হয়তো জিনিসটা একটু ঘাটতি পড়েছে। বাট এটাও ঠিক, আমার মনে হয় যে এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমার কনসেপ্টটাকে একটু চেঞ্জ করা দরকার, যে আমার ডোমেস্টিক থেকে কি করে আরো সুন্দর মার্কেটিং করা যেতে পারে, কি করে প্রমোশন করা যেতে পারে, যেন মানুষ যেন জানতে পারে যে না, বাংলাদেশে খেলা হচ্ছে এবং ঢাকা লিগে খেলা হচ্ছে এবং এখানে ভালো, ভালো প্লেয়াররা খেলছেন। ২ টা জিনিস। একটা হচ্ছে যে দর্শকরা এসে তারা সাপোর্ট করতে পারবেন। সাথে ইয়াং জেনারেশন অনেকে আছেন যারা হয়তো
ভবিষ্যৎ ক্রিকেটার হতে চায়, তারাও কিন্তু যখন জানতে পারবে যে এই মাঠে খেলা হচ্ছে, তারা আমাদেরই একটা এক্সাম্পল বলি। আমরা কিন্তু বেসিক্যালি ছোটবেলায় আমি কিন্তু ফুটবল খেলতাম। হুম, তো আমি ছোটবেলায় ফুটবল খেলতে, খেলতে কিন্তু দেখা গেল যে একটা সময় ক্রিকেট খেলতে, খেলতে এই হুম, ছোটবেলাতেই আমি বুলবুল ভাইদের মতো খেলোয়াড়, নান্নু ভাইদের মতো খেলোয়াড়দেরকে হুম, আমি রাজশাহীতে পেয়েছি এবং দেখেছি। তো তখন থেকে কিন্তু ইচ্ছা হচ্ছে না আমি নান্নু ভাইয়ের সাথে কবে খেলবো বা বুলবুল ভাইয়ের সাথে কবে খেলবো। হুম, তো এইটা কিন্তু একটা বড় ধরনের আমার মনে হয় যে আ আ আমি বলব যে এই সময়কালে এই সুবিধাটা পাওয়া যেতে পারে যে আমাদের বড়, বড় গ্রেট প্লেয়াররা সাকিব, তামিমরা যদি বিভিন্ন ডিভিশনে যখন খেলে, হুম, তখন যদি ঠিকমতো ওইভাবে প্রচার করা যায় এবং ফার্স্ট ক্লাস বলেন বা ডোমেস্টিক এর যেকোনো ফরম্যাটের খেলাকে যদি আমরা ভালোমতো প্রমোট করতে পারি। প্লাস আমরা যদি সেই খেলাগুলোকে যদি টিভির মাধ্যমে নিয়ে আসতে পারি বা অনলাইনে যেভাবে হোক নিয়ে আসতে পারি। ক্রিকেট বোর্ড চেষ্টা করছে যেমন রিসেন্টলি প্রেসিডেন্টস কাপে কিন্তু আমার মনে হয় যে অনলাইনে তারা চেষ্টা করেছে। বাট এটাকে আরেকটু আমাদের মনে হয় যে প্রমোট করলে আরো বেশি সুন্দর। আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে-কানাচে আমার মনে হয় যে ট্যালেন্টের অভাব নাই। প্রচুর প্লেয়ার ক্রিকেট খেলতে চায়। বাট প্রবলেমটা হচ্ছে আমাদের ডোমেস্টিক ঘরোয়ার যে সিস্টেমটা মেক্সিমাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়া কোথাও খেলা নাই। হুম, আপনি যদি দেখেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি দেখেন যে লিগ খেলা হয় না। হুম, আ আ আমার মনে হয় যে খেলাই হয় না। সেখানে হুম, কোনো রেলিগেশন লিগ নাই। হুম, তো আল্টিমেটলি শুধু ক্রিকেট বোর্ড একা তো আর কিছু করতে পারবে না। সবাইকে একসাথে কাজ করলেই রুট লেভেল থেকে প্লেয়ার তৈরি করলে ওইখানেই শেখার জায়গা। ওইখান থেকে ভালো কম্পিটিটিভ ক্রিকেট খেলেই না আস্তে, আস্তে তারা ইমপ্রুভ করবে। তো সেই জায়গা থেকে আপনার প্লেয়ার পিক করাটা খুব কঠিন হয়ে গেছে হুম, বোর্ডের জন্য যে খেলাই তো হয় না সেসব জায়গায়। হুম, আমরা যেমন হয়েছে কি আমরা যেমন রাজশাহীতে লিগ খেলেছি বা রাজশাহীতে বিভিন্ন টুর্নামেন্ট খেলেছি। এখান থেকে ভালো পারফর্ম করছি। তারপর ঢাকা লিগে সুযোগ পেয়েছি। ঢাকা লিগে ভালো পারফর্ম করার পরে দেখা গেল যে বাংলাদেশ টিমে আসছি। হুম, তো এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হয়তো প্রচুর প্লেয়ার আছে। বাট ওই লিগ গুলো নাই। সো ওই হুম। লিগ গুলোর প্রতি আমার মনে হয় আরো বেশি মনোযোগী হওয়া উচিত। জি, ধন্যবাদ ওয়ালিদ ভাই, আমাদের সঙ্গে থাকুন। সালাউদ্দিন ভাই, আপনার সঙ্গে আবারও যুক্ত হতে চাই। সাকিবের সঙ্গে আপনার সঙ্গে সাকিব বিকেএসপিতে রুদ্ধদ্বার অনুশীলন করেছে। এখন তো সাকিবের নিষেধাজ্ঞা উঠেই গেল বা যাচ্ছে। সেই অভিজ্ঞতা একটু আজকে আমাদের কাছে বলবেন কিনা দর্শকদের জন্য? সালাউদ্দিন ভাই শুনছেন? বিকেএসপি প্র্যাকটিস, হ্যাঁ হ্যাঁ, শুনছি। বিকেএসপি প্র্যাকটিসের ব্যাপারে হ্যাঁ, 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 হ্যাঁ। আসলে মূলত আ আমরা যখন প্রোগ্রামটা করি আমি, ফাহিম স্যার, সাকিব সবাই মিলে একসাথেই বসে এই প্রোগ্রামটা করি। হুম, যে কিভাবে আমরা আগাবো। হুম, তো যেহেতু সামনে শ্রীলঙ্কা সিরিজ ছিল এবং টেস্ট খেলবে ওইভাবেই আমাদের প্ল্যানটা করা হয়েছিল। হুম, তো ক্রিকেটিং আমি যেটা আগেও বলেছি যে ক্রিকেটের স্কিলের ব্যাপারে কিন্তু যে এগুলা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা ছিল না। কারণ আমার কাছে মনে হয় যে এই জায়গাটা সাকিব অন্যদের চেয়ে একটু এগিয়ে আছে। হুম, কারণ সে আমার কাছে মনে হচ্ছে কয়েকটা সেশন করলে হয়তো সে খুব তাড়াতাড়ি আগের জায়গায় ফিরে আসবে। হুম, তো সেইজন্য আসলে ব্যাটিং বোলিং এর দিকে চেয়ে মনোযোগের চেয়ে আমরা একটু ফিটনেস এর ব্যাপারে বেশি মনোযোগী ছিলাম। আ ফিটনেস আমরা করেছি এবং সেই সাথে কিছু নতুন কিছু করার চেষ্টা করেছি। বক্সিং করেছি, সুইমিং করেছি প্রচুর। হুম, যেন এই স্কিলটার সাথে অন্য গেমস এর সাথে যেন তার ক্রিকেটের স্কিলের সাথে যেন এটা একটা সমন্বয় করে আমরা যেন একটু ভালো ফিটনেস আ নিতে পেতে পারি তার কাছ থেকে। এবং ইচ্ছা ছিল যে তার যেন এই হুম, ফিটনেসটা নিয়ে সে যেন আরো আ বাংলাদেশকে আরো বেশি দিন সার্ভিস দিতে পারে। যেন এবং সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা হুম, প্রচুর পরিশ্রম করেছি। হুম, এবং চেষ্টা করেছি যে আমি আ বাংলাদেশ যখন এইচপি ট্রেনিং শুরু হয় হুম, রিচার্ডের আমলে ওই সময় আসলে তাদেরকে খুব কঠিন পরিশ্রম করানো হয়েছিল এবং চেষ্টা করেছি ঐরকম ডিজাইন করে আমাদের ট্রেনিংটা হুম, করানোর। কারণ এখনকার এইচপি থেকে ওই সময়ের এইচপি ট্রেনিং অনেক হার্ড ছিল, অনেক কঠিন ছিল। আ ওই 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 ট্রেনিংটাই চেষ্টা করেছি যেন করানোর তাতে যেন সে যেন অনেক বেশি চ্যালেঞ্জ নিতে পারে সামনে এবং যেহেতু সে অনেকদিন পরে ক্রিকেট খেলতে আসছে তাকে আসলে শারীরিকভাবে, মানসিকভাবে তাকে অনেক প্রেশার নিতে হবে। এটা যেন সে সেই চ্যালেঞ্জটা যেন নিতে পারে। এই কারণে আমাদের আসলে প্র্যাকটিসের ডিজাইনটা একটু অন্যভাবে করেছি। স্পেশালি প্রতিদিনই আমরা প্রায় ৪ সেশন করে করেছি। সকালে একবার ফিটনেস, তারপরে আবার আ আ হয়তো ব্যাটিং, বিকালে আবার আ আ জিম করেছি অথবা বক্সিং ট্রেনিং করেছি অথবা সুইমিং করেছি। তারপরে আবার ক্রিকেট স্কিল করেছি। তো এইভাবে আমার কাছে মনে হয় যে ১ম ২ সপ্তাহ ৩ সপ্তাহ অনেক কঠিন ছিল। তারপরে আস্তে, আস্তে সেটা ভালোভাবে অ্যাডপ্ট করে যায় এবং আস্তে, আস্তে আমরা এটা গেমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ব্যাটিং এর ব্যাপারে আমি বলব সাকিব ব্যাটিং এ আগের চেয়ে হয়তো আরো ভালো করার সুযোগ আছে সামনে। হুম, বোলিং এর ব্যাপারে আমি বলব যে বোলিং সাকিব একেবারে গড গিফটেড। এটা নিয়ে তার খুব কম পরিশ্রম করলেও চলে। হুম। বাট তার চেয়েও যেন সে ইমপ্রুভ করতে পারে আমরা সেই দিকটাও লক্ষ্য রেখেছি। সালাউদ্দিন ভাই, এই যে আপনার এইচপির সাকিবের কথা বলছিলেন, সে রিচার্ড ম্যাকেন্সার এইচপিতে থাকা সাকিব আর আজকের ২০২০ সালের কিংবা ধরেন যদি আমি গত বছর নিষেধাজ্ঞা যাওয়ার আগের কথাই বলি ১৯ সালের সাকিব, দুইটার মধ্যে কিরকম পার্থক্য দেখেন তুলনামূলকভাবে? এখন পার্থক্য তো এখন আসলে আ
মাথা সবচেয়ে বড় পার্থক্য, যে সে এখন ক্রিকেটটা অনেক ভালো বুঝে এবং সে নিজেই বুঝে আসলে তার কি করতে হবে। হুম। হয়তো আগে ইয়াং ছিল, তখন হয়তো এই জিনিসটা বুঝতো না, কিন্তু এখন সে বুঝে আসলে তার কোন জায়গাটা নিয়ে তার কাজ করা উচিত বা কোন চ্যালেঞ্জটা তার সামনে আছে, সেই দিকটা সে খুব ভালোভাবে বুঝে। এবং স্পেশালি আমি যে গল্পটা বলতে চাই সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমি যখন হায়দ্রাবাদে ছিলাম, একসাথে কাজ করেছি। তখন কিন্তু আমার চেয়ে কিন্তু সাকিবই বেশি বলতো যে আসলে সে ইংল্যান্ডের কোন জায়গায় খেলবে, কোন ধরনের উইকেটে খেলবে, কোন ধরনের বোলার তার এগেইনস্টে বল করবে এবং কোন ধরনের শটস তাকে মানে সে খেলতে পারবে, কোনগুলা খেলতে পারবে না। এই জিনিসগুলা কিন্তু সে কিন্তু এখন অনেক ভালো বুঝে এবং এই কারণে আমার মনে হয় যে তার নেক্সট যেই সিরিজ গুলো সামনে আছে, আমার মনে হয় সেগুলোও সে খুব আমার মনে হয় খুব এটা নিয়ে পড়াশোনা বলবো না, সেটা নিয়ে খুব চিন্তা করে এবং এই কারণে সে কিন্তু ভালো খেলে। জি, ধন্যবাদ সালাউদ্দিন ভাই। আর একটা ফোন নেমে আছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ নাজমুল হাসান। জি বলুন, শুনছি। সাকিব আল হাসান কি আপনার টেস্টের ক্যাপ্টেন থাকবে? জি, ধন্যবাদ। জানার চেষ্টা করব, হয়তো এইটি হয়তো বিসিবি পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। যে দুর্জয় ভাই, যে টার্গেটের কথা বলছিলেন না এর আগে আপনি, যেটি কিংবা এই যে 2000 সাল থেকে শুরু করে কিংবা 97 থেকে শুরু করে টার্গেট, তো আজকে যদি আমি 20-এর কথা বলি কিংবা 18-19-এর কথাই বলি কিংবা এর আগের কথাই বলি, ধরেন এখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাই, আমরা কিন্তু মুখে বলি না, কিন্তু আমাদের ভাবে সাবে আমাদের গণমাধ্যম বলেন, প্লেয়ার বলেন কিংবা আপনাদের সংগঠক বলেন, ফাইনালি টার্গেট করি আমরা। হয়তো সরাসরি ঘোষণা দিয়ে যাই না। অন্য কোনো টুর্নামেন্ট খেলতে গেলে মোটামুটি এটাই থাকে আমাদের টার্গেট। তো এই যে সাহসটা দেখা, এটিও তো একটি অর্জন। আমরা সাফল্য ব্যর্থতার গল্প যদি একপাশে রেখে এই সাহসটা দেখাটাও তো একটা অর্জন। অবশ্যই। তো এইটা কিভাবে সম্ভব হলো যে আমাদের ক্রিকেটার বলেন আর আমাদের সংগঠক বলেন, এটা তো এক ধরনের কি বলে যে সাইকোলজিক্যাল চেঞ্জের ব্যাপার। দেখেন, যে কোনো জিনিসই পরবর্তী ধাপ বা উপরের ধাপে যাওয়ার পিছনে একটা সাকসেস থাকতে হয়। আমি সামনে যদি এখন ওয়ার্ল্ড কাপের ফাইনাল টার্গেট করি, ন্যাচারালি আমার পিছনের দিকের সাকসেসগুলিকে কনসিডার করতে হয়। যে আমি আগে ভালো করেছি, আমরা এখন হয়তো ফাইনালে কে অপোজিশন হতে পারে, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, যারাই আছে তাদের সবাইকে হারানোর অভিজ্ঞতা আমাদের পিছনে আছে, যার কারণে যে উই ক্যান বিট এনিওয়ান, আমরা সবাইকে বিট করতে পারি, সেই বিশ্বাসটা থেকেই কিন্তু এখন যে কোনো টুর্নামেন্টে গেলে ফাইনাল বা ট্রফি জেতার কথা আমাদের প্লেয়াররা বা আমরা সবাই চিন্তা করি। গণমাধ্যম বলেন, দেশের দর্শকরা বলেন, সবাই আমরা। আর বাংলাদেশের এমন একটা অবস্থানে গিয়েছে এখন যে শুধু বাংলাদেশ না, আমাদের ওভারসিজেও কিন্তু আমাদের ফ্যান্স বেড়েছে। অনেকেই অন্য দেশের দর্শকরাও কিন্তু তাদের নিজেদের দেশ বাদ দিলেও বাংলাদেশের সাপোর্টার সেটা বেড়েছে, এটার পারফরমেন্সের কারণেই। এবং একটা পজিটিভ জিনিস যে আমরা দেশের বাইরেও জিতেছি, ভালো করেছি। তো সেই বিশ্বাস থেকেই আসলে ট্রফি জেতা বা ফাইনাল খেলার কথা আমরা এখন চিন্তা করি। আচ্ছা, আরেকটা বিষয়, দর্শক যে প্রশ্নটি করেছিলেন এই ব্যাপারে কিছু বলবেন আপনি? আসলে যে সাকিব আমাদের টেস্ট ক্যাপ্টেন্সির কি হবে, বা আসলে ক্যাপ্টেনের ব্যাপারটা তো বোর্ড মিটিংয়ে ডিসিশন হয়, এটা এই ব্যাপারে এখন কোনো আমাদের আলোচনা নেই। আচ্ছা, আরেকটা বিষয় দুর্জয় ভাই, এই যে পাইলট ভাইয়ের কাছে যদি জানতে চেয়েছিলাম, ধরেন এই যে দর্শকের কথা আমরা বলছিলাম যে ইন্টারন্যাশনাল ম্যাচ তখন বাংলাদেশ খেলে, সেটি হোক অস্ট্রেলিয়া কিংবা হোক জিম্বাবুয়ে, কাউকে ছোট বড় করছি না, আমি একটু বলতে চাই, মাঠ কিন্তু উপচে পড়ে দর্শকে। মাঠ উপচে পড়ে, বাংলাদেশের ক্রিকেট এখন নাম্বার ওয়ান গেম, সবাই চায়। কারণ এটার কারণ কি? পারফরমেন্সই তো, প্লেয়াররা ভালো করে বলেই তো মাঠে মানুষ আসে। আর ডোমেস্টিকের ব্যাপারটা আসলে ওই পাইলট যেটা বললো, আমরা সবাই ফিল করি যে আসলে আগের সেই ক্রেজ, চার্ম, ক্লাব বেসিস যে জিনিসটা, সেটা নেই। আর এর পিছনে কিছু কারণ আছে, দুই একটি ক্লাব ছাড়া অনেক ক্লাব অর্থনৈতিকভাবে সেরকম শক্তিশালী না হওয়াতে কম্পিটিশনটা কমে গিয়েছে। এর জন্য সেই আবাহনী মোহামেডান দ্বৈরথ যেটা ছিল সেটা এখন হয় না। মানুষের সময় অনেক কঠিন এখন ম্যানেজ করা, সেটাও দেখতে হবে। সবাই কিন্তু কর্মজীবী, মানুষের কাজের জন্য আগে স্টেডিয়াম পাড়ায় অনেক বেকার লোকজন ঘোরাফেরা করতো, এখন কিন্তু বেকার লোকজন কম খেলা দেখার। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট আমরা বলি বা ডোমেস্টিক ইভেন ফুটবলও বলেন, মাঠের দর্শকদের টানার জন্য যেই জিনিসগুলি প্রয়োজন,
যে কম্পিটিটিভ খেলা কিন্তু ঠিকই হচ্ছে। এখনো কিন্তু ধরেন আগে 3টা টিম শক্তিশালী থাকলে এখন কিন্তু 4টা 5টা টিম শক্তিশালী হচ্ছে। সেই কম্পিটিটিভ ক্রিকেটটা ক্লাব লেভেলে হচ্ছে, কিন্তু দর্শকরা আসলে বেশি মানে বাংলাদেশ টিম বা ন্যাশনাল টিমের প্রতি বেশি এটা ইন্টারেস্টেড আরেকটা কারণ কিরকম, যে ধরেন দর্শকরা এখন প্রচুর পরিমাণে, অর্থাৎ আপনার টেলিভিশন খুললেই বিভিন্ন জায়গার ইন্টারন্যাশনাল ম্যাচ বলেন অন্য Right, দেখতে পাচ্ছে, right. এই জন্য কি ডোমেস্টিক দেখতে একটু আগ্রহী কম? ন্যাচারালি এটা হয় পৃথিবীর সব দেশেই। কিন্তু আমরা একটা সময় বিদেশে গিয়ে যখন গল্প করতাম, সে ইংল্যান্ডে গেলে ওরা চিন্তাও করতে পারতো না যে আবাহনী মোহামেডান একটা ম্যাচে 30, 35, 40 হাজার দর্শক হতো। ওদের ডোমেস্টিকে কিন্তু এটা বরাবরই এটা মানে অবিশ্বাস্য ব্যাপার ছিল। ওয়াসিম আকরামের মতো প্লেয়ার যখন আবাহনীতে খেলতে আসছে, বা রানা তুঙ্গার মতো প্লেয়ার যখন মোহামেডানে খেলতে আসছে, তারা এসেও কিন্তু অবাক। কিন্তু এই টেস্ট প্লেইং নেশন বা এই উপরের এলিট কান্ট্রিজগুলির ভিতরে কিন্তু ডোমেস্টিকে বেশি দর্শক, ইংল্যান্ডে কাউন্টি ম্যাচ হচ্ছে ওদের হাইয়েস্ট ডোমেস্টিক টুর্নামেন্ট, আবার 40 ওভারের খেলাও যেত। এখন দেখেন ওই T20 বা ইভিনিংয়ে যেই খেলাগুলি হয় সেইগুলিতে দর্শক আসে। কাজে আমাদেরও যেইগুলি মনে করেন বিপিএল এর সময় কিন্তু ঠিকই আসে। মানুষের সময় ম্যানেজ করাটাও অনেক কঠিন ব্যাপার আসলে, মাঠে গিয়ে খেলা দেখা। এখন ট্রাফিকের হ্যাসেল আছে, অনেক সমস্যা আছে মানুষের। বাট আমার কথা হচ্ছে দর্শক না আসলে পরে ডোমেস্টিক ক্রিকেটটা যেন শক্তিশালী বা এই কম্পিটিটিভনেসটা যেন থাকে, সেটাই আমাদের ইম্পর্টেন্ট ইস্যু হিসাবে দেখতে হবে। জি, ধন্যবাদ। আমি আপনার সঙ্গে আবার যুক্ত হচ্ছি। পাইলট ভাই আমাদের সঙ্গে আছেন নিশ্চয়ই? পাইলট ভাই শুনছেন? জি, পাইলট ভাই আমরা আলাপ করছিলাম যে এই যে আমাদের ডোমেস্টিক ক্রিকেট নিয়ে। তো মোটামুটি দুর্জয় ভাই যে বিষয়টি বলছেন যে দর্শক আসুক কিংবা যদি নাও আসেন কোনো কারণে, তারপরে আমাদের প্রতিদ্বন্দ্বিতার জায়গাটা ধরে রাখতে হবে এবং আরো উন্নতির সুযোগ আছে কিনা আপনি একটু যোগ করবেন এই জায়গাটাতে, পাইলট ভাই। না, অবশ্যই ক্রিকেট কালচার বলে একটা কথা আছে, কালচারটাকে ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে দর্শক হয়তো কখনো কখনো আপনার নাও আসতে পারে, ভবিষ্যতে আরো কম আসবে, বিকজ হচ্ছে আপনার টেকনোলজির দিকে মানুষ এত ঝুঁকে পড়বে, হয়তো দেখা যাবে যে মাঠে যে হয়তো খেলা দেখবে না, সেই ধরনের মানুষের টাইমও থাকবে না। কিন্তু কালচারটাকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, যে ক্রিকেটের যে কালচারটা, কম্পিটিটিভ ক্রিকেট খেলা, ক্রিকেটের ওঠানামার যে খেলা, আপনার রেলিগেটেড হওয়া, সেই জায়গাগুলোকে আপনাকে কিন্তু আরো আমি বলবো যে কঠিনভাবে মনোযোগী হওয়া উচিত। এবং প্রত্যেকটা জায়গায় আমার কাছে মনে হয় যে টিম গুলা যেন প্রসেসিং যেভাবে একটা বেরিয়ে আসে, ডিস্ট্রিক্ট খেলবে, একটা ডিস্ট্রিক্ট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, বিভাগে খেলা হবে, এনসিএল খেলা হবে, বিসিএল খেলা হবে, সেই খেলার মানগুলো যেন শুধুমাত্র আমি নো ডাউট আমি বলবো যে বিসিবি খুব সুন্দরভাবে করে আছে, বাট এটার প্রতি আরো বেশি মনোযোগী হওয়া, যে না আমরা এটাকে কালচারটাকে আরো ধরে রাখার জন্য ভালোভাবে আরো করতে হবে, তাহলে কিন্তু প্লেয়ার বেরিয়ে আসবে। এবং আমি প্রথমে এটা বলছিলাম যে দেখেন, বিসিবি আমি বলবো নো ডাউট খুব অসাধারণ কাজ করছে সেন্ট্রালি, কিন্তু সেন্ট্রালি তখনই ভালো হবে যখন নিচ থেকে যখন মানে আমি প্লেয়ার গুলো বেরিয়ে আসবে। তো সেই প্লেয়ার গুলো বেরিয়ে আসা যে জায়গাগুলো হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং উপজেলাগুলো, সেই ডিস্ট্রিক্ট পর্যায়ে যদি আপনার সুন্দর ভালো কম্পিটিটিভ লিগ হয়, সেখান থেকে যদি তারা ভালো পরিমাণ ম্যাচ খেলার সুযোগ পায়, তাহলে কিন্তু তখন ওখান থেকে কিন্তু ভালো ভালো প্লেয়ার বেরিয়ে আসবে এবং সেখানে কিন্তু অনেক কিছু শিখে আসবে। তারপরে শুধুমাত্র ট্রেনিং করেই কিন্তু আপনি ভালো প্লেয়ার তৈরি করতে পারবেন না। তার ন্যাচারাল সেন্সের জন্য তার বিভিন্ন রকম ম্যাচ খেলতে হবে, বিভিন্ন ডিস্ট্রিক্টে ম্যাচ খেলতে হবে, বিভিন্ন জায়গায় যে ম্যাচ খেলবে, বিভিন্ন মাঠে খেলবে, সে ন্যাচারাল প্লেয়ার হয়ে উঠবে। তো সেই জায়গাগুলো একটু হলেও আমাদের মনে হয় ব্লক হয়ে আছে, সেই জায়গার প্রতি আমি বলবো যে মনোযোগ দেওয়া খুব ইম্পর্টেন্ট। জি, ধন্যবাদ পাইলট ভাই। সালাউদ্দিন ভাই অল্প কথায় একটু বলবেন, চ্যাম্পিয়ন প্লেয়ারের জন্য তো খুব বেশি পরামর্শের প্রয়োজন হয় না, তো তারপরেও সাকিব নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করবেন কিংবা আপনারা বসবেন, তো সাকিবের জন্য এখন পরামর্শ কি হবে আপনার? আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। যে সালাউদ্দিন ভাই বলছি যে সাকিবের জন্য এখন আপনার পরামর্শ কি হবে? দেখুন, এরা তো এখন তো তাদেরকে আসলে পরামর্শ দেওয়াটা আমাদের জন্য আমার মনে হয় যে এটা এটা দেখতেও শোভা পায় না। কারণ তারা এখন ক্রিকেট অনেক ভালো বুঝে। অনেকদিন ধরে ক্রিকেট খেলতেছে, এখন কি করতে হবে ভবিষ্যতে, এবং সবারই বয়স 30 পার হয়ে গেছে। এখন আসলে বুঝাচ্ছে, এখন মনে হয় যে তারা নিজেরাই ভালো বুঝে কি করতে হবে। এবং আমি শুধু আশা করব যে সে যেন যখন ফিরে তখন যেন আগের চেয়ে আরো ভালো খেলে। তার ড্রিমটা যে ড্রিম আছে বা যে ভিশনটা আছে সেটা যেন কখনো না কমে। এটার জন্য সে আরো আর যতদিন দেশের জন্য খেলবে, আরো যেন ভালো ক্রিকেট খেলে, আরো যে অভিজ্ঞতাটা অর্জন করেছে সেটা যেন আরো বেশি ধারাবাহিক হয়, সেটাই আশা করব। আসলে এদেরকে পরামর্শ দেওয়ার মতো, কারণ এদেরকে মোটিভেট করার মতো আসলে আমাদের কিছু নাই। কারণ
এরা এত প্রেসারের মধ্যেও যে তারা নিজেরা মোটিভেট হয়ে যে প্র্যাকটিস করছে বা প্রতিদিন প্র্যাকটিস করতে আসতেছে, নিজের উন্নতির ব্যাপারে চেষ্টা করতেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন। কারণ একটা মানুষ যখন 10 বছর 15 বছর ক্রিকেট খেলবে, ইন্টারন্যাশনাল ক্রিকেট, তাকে মোটিভেট করার মতো আসলে কিছু থাকে থাকে না। না। জি, এবং ধন্যবাদ সালাউদ্দিন আমাদের সঙ্গে যোগ যেহেতু দেওয়ার জন্য। যে দুর্জয় ভাই, এই যে এর আগে আমরা যেটি বলছিলাম যে বাংলাদেশ আমরা একটু বেশি ওয়ান ডের দিকে বেশি নজর, তো এটি কি ব্যাপারটা কি এরকম, যেহেতু ওয়ান ডে বলি বা টি-20-র কথাই যদি বলি, রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসে, এখন এই ব্যস্ত সময়ে সবাই একটু বিনোদন নিতে চায় এবং রেজাল্ট নির্ভর ক্রিকেটটাই দেখতে চায়। 5 দিন পর হয়তো যদি টেস্টের পঞ্চম দিনে দর্শক হয়, যদি প্রতিদ্বন্দ্বিতা থাকে, তো সেটি তুলনামূলক বলে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী এখন ওই দিকেই ঝুঁকছে কিনা? ন্যাচারালি এটা সবারই ব্যস্ততা বাড়ছে, মানুষের সময়ের মূল্য অনেক বেড়ে যাচ্ছে, অনেক টাইমটা ম্যানেজ করা সবারই জন্য কষ্টসাধ্য, এটা পৃথিবীর যে দেশেই হোক। একটা কথা শুধু আমি বলতে চাই, পাইলট যেটা বললো যে দেশের শুধু সেন্ট্রালি আমরা ক্রিকেট বোর্ড কাজ করছি, ঢাকার ক্রিকেট ঠিক আছে বা আমাদের বোর্ডের কন্ট্রোলে যেগুলি আছে বা বোর্ড যেগুলি ম্যানেজ করি সেই সব টুর্নামেন্ট বা ম্যাচগুলি ভালো হচ্ছে, কিন্তু মফস্বলের কথা যেটা বললো পাইলট, আমি একটু বলি আসলে মফস্বলে আবার কেমন যেন একটা, আগে যেমন আমরা খেলতে যেতাম অন্য ডিস্ট্রিক্টে, তারা নিজেরা অর্গানাইজ করতো, একটা টুর্নামেন্ট করতো, একটা গোল্ড কাপ কোনো বিশেষ ব্যক্তির নামে বা এলাকার নামে আমরা খেলতে যেতাম ঢাকা থেকে। সেই জিনিসগুলি, সেই আন্তরিকতাটা আমি এখন ল্যাকিং দেখি। সবাই চেয়ে থাকে ক্রিকেট বোর্ড কখন টাকা পাঠাবে, তাহলে একটা টুর্নামেন্ট হবে, বা ফুটবল ফেডারেশন টাকা পাঠালে, ডোনেশন দিলে। কিন্তু দুর্জয় ভাই, এটার ব্যাখ্যাটা যেমন এরকম করে করি, ধরেন এখন ধরেন ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থাও তো ভালো হয়েছে, কিন্তু আমি যদি 10 বছর, আমাদের 20 বছর আমাদের কিন্তু দিতে আপত্তি নাই, হ্যাঁ। আমরা কিন্তু দিচ্ছি। ক্রিকেট বোর্ড থেকে অনুদান বা আলাদা ফান্ড দেয়া হচ্ছে যেই সব জায়গায় ভালো হয়। আমরা একটা পলিসি করছি যে যেই সব জায়গায় খেলা হয় বা যেই সব জায়গায় প্রমিজিং প্লেয়ার্স প্রডিউস করছে, তাদেরকে আমরা আরো বাড়াবো। সবাইকে ফ্ল্যাট, যেখানে অনেক সময় এমন এক্সাম্পল আছে যে বোর্ডের থেকে টাকা গিয়েছে, টুর্নামেন্ট হয় নাই, শুধু বানানো স্কোরশিট সাবমিট করে তারা ফান্ড হজম করে ফেলেছে। তো এইগুলি তো আসলে টলারেট করার মতো না, এগুলি আরো নজরদারিতে আনতে হবে। যারা ভালো করবে তাদেরকে আমরা আরো ভালো এনকারেজমেন্ট দিব, কিন্তু ডোমেস্টিক বা ওই লোকাল অর্গানাইজারদের আরেকটু উদ্যোগী হতে হবে। শুধুই যে ক্রিকেট বোর্ড নির্ভরশীল, তাদেরও পারফরমেন্স আমরা রিওয়ার্ড দিব তারপরে, পারফর্ম করার পরে, কিন্তু আমরা দিয়ে দিব সেটা দিয়েই শুধু সে চালাবে, তাহলে তো তার রিওয়ার্ড হলো না, এটা ক্রিকেট বোর্ডের রিওয়ার্ডই হয়ে গেল। তো সেটাই আসলে একটা ইস্যু। আর আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, এবার শেষের দিকে আছি তো, এই যে আপনি এর আগের আলোচনা, মানে শুরুর দিকের আলোচনায় বলছেন যে খুব বেশি আফসোস নেই, বরং এখন এক ধরনের আত্মতৃপ্তি কাজ করে যখন আপনাদের উত্তরসূরিরা এরকম এগিয়ে যাচ্ছে। কিন্তু ব্যক্তিগত হয়ে যায় প্রশ্নটা, তারপরে দুর্জয় ভাই, আপনার কি মনে হয় যে আপনার ক্যারিয়ারটা আরেকটু দীর্ঘায়িত হতে পারতো? অনেকেই এরকম আক্ষেপের কথা বলেন আপনার খেলা যারা দেখেছেন। আমার ব্যাপারটা আসলে একটু ভিন্ন। অবশ্যই আরো কিছুদিন, কারণ তখনই মাত্র আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি, খেলা শুরু করেছি, আমরা অল্প কয়েকটা টেস্ট খেললাম বা ট্যুর করলাম একেবারে শুরুতে। শুধু আমার কথা বলবো না, আমার সঙ্গে আরো কয়েকজন সিনিয়র প্লেয়ারের আরো কিছুদিন খেলা উচিত ছিল, যার কারণে আমরা ওই সময়টাতে, তার পরবর্তী সময়টাতে কিন্তু আমাদের রেজাল্ট ভালো ছিল না, কারণ আমরা একেবারে ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার দিয়ে টেস্ট স্ট্যাটাসের মতো জায়গাটাতে আমরা স্ট্যাবলিশ করার চেষ্টা করেছি এনে। কিন্তু সেখানে যদি আরো কয়েকজন সিনিয়র প্লেয়ার থাকতো, আরো কিছুদিন খেলার সুযোগ আমার মনে হয় থাকা উচিত ছিল। বিভিন্ন কারণের ভিতরে আমারটা আর একটু বেশি ডিফারেন্ট কারণ, আমি এখানে না বলি, সবাই জানেন এটা কেন হয়েছে, কি কারণে হয়েছে। না, কিন্তু ওই সময়টাতে যে আমরা যেটি বলি যে এখন ওই যে কথাটা আপনি তুললেন যে আরো সিনিয়র প্লেয়ার, তো অনেকেই তো আমরা মোটামুটি ওই সময়টার কথা বলি, মানে 30 আশপাশে বা একটু 30 প্লাস হলেই আমরা মোটামুটি তাকে বাতিল করে দিতাম। তো সেই সময় আজকে যেটা আপনি বলছিলেন যে এখন 20 বছরে আমাদের টেস্ট ক্রিকেট যতটুকু যাওয়ার কথা ছিল ততটুকু আমরা যেতে পারি। এটা আসলে বোর্ডের পলিসির ব্যাপার। তখন কিন্তু একটা ধারণা, একই লোক ম্যানেজার, একই লোক সিলেক্টর, এই রকম খুব রোটেট হতো, এবং তাদের ওই প্ল্যানগুলি এমন ভাবে ছিল যে একে বাদ দাও, কেন, ক্রিকেট এত সোজা না তো। একজন প্লেয়ারকে আনলে পরে বা একটা নতুন ধাপে যদি আমরা যাই, সেখানে তো সময় দিতে হবে অ্যাডাপ্ট করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য, সেই জিনিসটা বোঝার জন্য। সেই সময়টা কিন্তু ওই সময় দেয়া হতো না, সুযোগটা খুব কম দেওয়া হতো। বাট এখন যেটা কনসিস্টেন্টলি পলিসি আছে যে কাউকে যদি আমরা সুযোগ দিই, তাকে একটু বেশি সময়ের জন্য দিব।
তারপরেও সকল বাধা উঠে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব, সেটি আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত ছিলেন খালেদ মাসুদ পাইলট এবং মোহাম্মদ সালাউদ্দিন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।